আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব করছি যে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনঃপ্রচলন করিবার উদ্দেশ্যে আনিত বিলটি জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মানে এই সংসদে আজকে যেই পাটাতনের উপরে দাঁড়িয়ে আছি, এই সংসদটি প্রতিষ্ঠিত হয়েছে, এই সংসদের সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, এই সংসদের ট্রেজারি বেঞ্চে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে এই সংসদে আসার পথে যেই ক্রান্তিকালীন পর্যায় অতিক্রম করে এখানে এসছে। বক্তৃতাগুলো পল্টন ময়দানের জন্য জুসি। সংসদে হাসনাত আব্দুল্লাহকে তাচ্ছিল্য করে অতীত স্বৈরাচারের সুরেই গাইলেন আইনমন্ত্রী। বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথের জন্য মুক্তাঙ্গন অনেক বেশি জুসি, অনেক বেশি প্রাসঙ্গিক। জুলাইয়ের স্পিরিট বনাম পুরনো বিউরোক্রেসি। সংসদে গুম ও মানবাধিকার বিল নিয়ে হাসনাতের ঐতিহাসিক গর্জন। আমরা নৈতিকতার ভুল পথে হাঁটছি। হাসনাতের মন্তব্যের সামনে আইনি প্যাঁচ কষল ট্রেজারি বেঞ্চ। বিপ্লবীরা যখন রাজপথ ছেড়ে সংসদের পবিত্র ফ্লোরে এসে দাঁড়ায়, তখন কি বদলে যায় তাদের ভাষা? ক্ষমতার চেয়ারে বসলেই কি মানুষের মনস্তত্ত্ব বদলে যায়? জাতীয় সংসদ একটি জাতির ভাগ্য নির্ধারণের সর্বোচ্চ বেদি, কিন্তু এই পবিত্র বেদিতে বসে যখন জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট, দেশপ্রেম আর অকাতর আত্মত্যাগকে কেবলই আবেগ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন রচিত হয় ইতিহাসের এক চরম হতাশাজনক অধ্যায়। খুব বেশি দিন আগের কথা নয়, ছাত্র জনতার রক্তস্নাত এক বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশের সংসদেই এবার বেজে উঠল এক অদ্ভুত আদর্শিক লড়াইয়ের দামামা। একদিকে দাঁড়িয়ে আছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান রূপকার, অন্যতম স্টেক হোল্ডার এবং দেশপ্রেমিক তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, আর অন্যদিকে রাজনৈতিক প্রজ্ঞা ও আইনি যুক্তির বিশাল ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন খোদ আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিষয় জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026। আর এই বিলকে কেন্দ্র করেই সেদিন সংসদে যা ঘটল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, স্বৈরাচারের পতন হলেও তাদের সেই পুরনো অবজ্ঞার সুর এখনো এই রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। ঘটনার শুরু স্পিকারের ফ্লোর থেকে। মাননীয় আইনমন্ত্রী যখন 2025 সালের নতুন মানবাধিকার অধ্যাদেশটি বাতিল করে অতীত স্বৈরাচারের তৈরি করা সেই 2009 সালের পুরনো মানবাধিকার কমিশন আইনটি আবারও ফিরিয়ে আনার প্রস্তাব করলেন, ঠিক তখনই সংসদের পিন পতন নীরবতা ভেঙে গর্জে উঠলেন তরুণ এই দেশপ্রেমিক নেতা। আমার একটি আপত্তি আছে। হাসনাত আব্দুল্লাহ শুধু একজন সংসদ সদস্য নন, তিনি এই সংসদে প্রতিনিধিত্ব করছেন জুলাইয়ের সেই হাজারো শহীদের, যারা একটি বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। স্পিকার তাকে আপত্তি উত্থাপনের জন্য নিয়ম অনুযায়ী মাত্র 2 মিনিট সময় দিলেন, কিন্তু হাসনাতের মতো একজন বিপ্লবীর জন্য জাতির এত বড় একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এই 2 মিনিট ছিল চরম অপ্রতুল এবং এক ধরনের প্রহসন। স্পিকারের কাছে আরও কিছুটা সময় চেয়ে নিয়ে হাসনাত শুরু করলেন তার সেই ঐতিহাসিক এবং বিস্ফোরণমূলক বক্তব্য। হাসনাতের প্রতিটি শব্দ ছিল এক একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। তিনি স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিলেন 2009 সালের সেই পুরনো মানবাধিকার কমিশন আইনটি আদতে কোনো আইনই ছিল না। দীর্ঘ 17 বছর ধরে এই আইনের কি চরম অপব্যবহার হয়েছে তা পুরো জাতি দেখেছে। হাসনাত অত্যন্ত ক্ষোভের সাথে বললেন, জাতীয় মানবাধিকার কমিশনের নামে এটি মূলত বিরোধী দল ও মত দমন কমিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি,
মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে জামায়াতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ। হাসনাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন 2009 সালের আইনে মানবাধিকার কমিশনের সিলেকশন কমিটিতে যে 6 জন থাকতেন তাদের মধ্যে 5 জনই ছিলেন খোদ সরকারি দলের মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সরকারি দলের এমপি আর মন্ত্রণালয়ের সচিব। তাহলে এই কমিশন স্বাধীন হবে কিভাবে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল 2009 সালের আইনে বলা ছিল র্যাব, বিডিআর বা পুলিশের মতো কোনো বাহিনীর বিরুদ্ধে যদি মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে হয় তবে আগে সেই বাহিনীরই পূর্বানুমতি লাগবে। হাসনাত স্পিকারের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে তা এই সংসদের প্রত্যেকটা সদস্যই খুব ভালো করে জানে। বিরোধী দলীয় নেতাও হাসনাতকে সমর্থন জানালেন। এরপর এই দেশপ্রেমিক তরুণ নেতা যে চরম সত্যটি উচ্চারণ করলেন তা পুরো ট্রেজারি বেঞ্চকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। হাসনাত সরাসরি আয়না ধরলেন বর্তমান সংখ্যাগরিষ্ঠ দলের সামনে। তিনি বললেন, সময় পাল্টেছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে। আজকে যদি 2024 সালের মে মাস হতো তবে এই সংসদে উপস্থিত 300 জন সদস্যের একজনও 2025 সালের এই নতুন অধ্যাদেশের বিরোধিতা করতেন না। প্রত্যেকে এটিকে সাদরে গ্রহণ করতেন। কিন্তু আজ আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, তাই আপনারা এই বিলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। হাসনাতের শেষ কথাগুলো ছিল আগামী ইতিহাসের জন্য এক চরম অশনি সংকেত। তিনি বললেন, আমরা আজ নৈতিকতার ভুল পথে হাঁটছি। আমরা রাইট অর রং এর রং সাইডে অবস্থান নিচ্ছি। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো একে বাতিল করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাশ হবেই হবে। হাসনাতের এই আবেগময় এবং বারুদ ঠাসা বক্তৃতার পর পুরো সংসদ যেন থমকে ছিল। সবাই ভাবছিল আইনমন্ত্রী এবার কি জবাব দেবেন। মাইক অন হলো। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত গলায় জবাব দেওয়া শুরু করলেন, কিন্তু তার প্রথম বাক্যেই যেন ফুটে উঠল অতীত স্বৈরাচারের সেই পুরনো এবং চরম অবজ্ঞার সুর। আইনমন্ত্রী বললেন, বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথের জন্য মুক্তাঙ্গন অনেক বেশি জুসি, অনেক বেশি প্রাসঙ্গিক। একটু থামুন, এই বাক্যটি কি আমাদের খুব চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, এটি সেই একই পুরনো কৌশল। যখনই সংসদে কোনো নবীন বা বিপ্লবী কণ্ঠস্বর সত্য কথা বলে, যৌক্তিক দাবি তোলে, তখনই তাকে আবেগ সর্বস্ব বা রাজপথের স্লোগান বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিগত সরকারগুলোও সংসদে বিরোধী বা তরুণদের যৌক্তিক দাবিকে ঠিক এভাবেই তাচ্ছিল্য করত। আজ একজন আইনমন্ত্রীর মুখে সেই একই তাচ্ছিল্যের সুর প্রমাণ করে ক্ষমতার চেয়ার বদল হলেও এস্টাবলিশমেন্টের সেই আধিপত্যবাদী মনস্তত্ত্ব এক বিন্দুও বদলায়নি। অবশ্যই আইনমন্ত্রী তার বক্তব্যে কিছু শক্তিশালী আইনি যুক্তি তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করেছেন 2025 সালের যে অধ্যাদেশটি আনা হয়েছিল তা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। তিনি দেখিয়েছেন এই আইনে মানবাধিকার কমিশন অভিযোগ আমলে নেওয়ার পর কতদিনের মধ্যে তদন্তে পাঠাবে তার কোনো গাইডলাইন নেই। জরিমানার টাকা কিভাবে আদায় হবে তারও কোনো গাইডলাইন নেই। সবচেয়ে বড় কথা, গুম কমিশন সংক্রান্ত যে আলাদা আইন করা হয়েছে তার সাথে এই মানবাধিকার অধ্যাদেশের সরাসরি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। আইনমন্ত্রীর যুক্তি হল, একটি আইন অসম্পূর্ণ হতে পারে না, তাই সংশ্লিষ্ট স্টেক হোল্ডার অর্থাৎ যারা সত্যিকার অর্থে গুম হয়েছেন, যারা ভিকটিম, তাদের সাথে অধিকতর পরামর্শ এবং যাচাই বাছাই করা ছাড়া এই অধ্যাদেশ পাশ করা সম্ভব নয়। আর সেই কারণেই সাময়িকভাবে 2009 সালের আইনটিকে রেস্টোর করা হচ্ছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেকটি বড় রাজনৈতিক ধোঁয়াশা। স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে,
অধিকতর যাচাই বাছাই প্রয়োজন। এই শব্দগুলো আমরা বিগত সরকারের আমলেও বহুবার শুনেছি। কাঠামোগত সংস্কার পাশ কাটানোর জন্য বা সময় ক্ষেপণ করার জন্য ক্ষমতায় থাকা দলগুলো প্রায়শই এই আইনি গ্যাড়াকল বা রেড টেপের আশ্রয় নেয়। আজ হাসনাত আব্দুল্লাহ যেখানে চাইছেন সিস্টেমের আমূল পরিবর্তন, সেখানে আইনমন্ত্রী চাইছেন সেই পুরনো সিস্টেমের ভেতরে থেকেই আইনি প্যাঁচ কষতে। সংসদে সেদিন কে জিতেছিল তা হয়তো ভোটাভুটিতেই নির্ধারিত হয়ে গেছে, কিন্তু এই বিতর্ক বাংলাদেশের আগামী রাজনীতির জন্য একটি বিশাল সতর্ক বার্তা রেখে গেছে। আইনমন্ত্রী আইনি মারপ্যাচে হয়তো সেদিন জিতে গেছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন জুলাইয়ের স্পিরিট মরে যায়নি। দেশপ্রেমিক তরুণরা সংসদে দাঁড়িয়ে মুখের ওপর সত্য বলতে ভয় পায় না। তারা জানেন কিভাবে ক্ষমতার আয়নাটা শাসকদের সামনে ধরে বলতে হয়, আপনারা নৈতিকতার রং সাইডে আছেন। স্টেক হোল্ডার বা ভিকটিমদের সাথে যাচাই বাছাই করার যে প্রতিশ্রুতি আইনমন্ত্রী দিয়েছেন, তা কি সত্যি আলোর মুখ দেখবে, নাকি যাচাই বাছাইয়ের নামে বছরের পর বছর জুলাইয়ের এই দাবিগুলো লাল ফিতায় বন্দী হয়ে থাকবে? এই পুরনো রাজনৈতিক কৌশল আর তাচ্ছিল্যের কাছে কি শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের মূল দাবিগুলো আইনি ফাইলে আটকেই থাকবে, নাকি হাসনাতের মতো তরুণ নেতৃত্ব এর কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে? সময় বড়ই নির্মম বিচারক। আগামী ইতিহাসই বলে দেবে সেদিন সংসদে কে ছিলেন রাইট সাইডে আর কে ছিলেন রং সাইডে। সংসদের ভেতরের উত্তাপ, রাজনৈতিক মারপ্যাচ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।